আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে, দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই বললেন প্রেসিডেন্ট ট্রাম্প, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতেই ঐক্যমত্যে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা, যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্চ ডে অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ, অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকার সোনালী যুগ শুরু হয়েছে। কট্টরপন্থী এবং দুর্নীতিবাজদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে পুনরুদ্ধার করা হবে বলে উল্লেখ করেন তিনি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ করার কথা জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করা হবে, বন্ধ হবে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ। অবৈধভাবে যারা যুক্তরাষ্ট্রে এসেছে তাদের ফেরত পাঠানো হবে বলেও জানান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত মাইনুল ইসলামের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবনের ভেতরে ক্যাপিটাল রোটুন্ডায় 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় সাথে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। সবার উপস্থিতিতে ধর্মীয় গ্রন্থ বাইবেলের উপর হাত রেখে শপথ পাঠ করেন 78 বছর বয়সী ট্রাম্প। ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প। Congratulations, Mr. President. 45তম প্রেসিডেন্ট থাকার পর এক টার্ম বিরতি নিয়ে 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ট্রাম্প। প্রথমবার শুধু ইলেকটোরাল ভোটে বিজয়ী হলেও এবারই প্রথম তিনি পপুলার এবং ইলেকটোরাল ভোটে নির্বাচিত হন। দুইবারই মহিলা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ট্রাম্পকে সস্ত্রীক স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ এই অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে যোগ দেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা। সাথে ছিলেন ডেমোক্রেট পরাজিত প্রার্থী কমলা হ্যারিস। এছাড়াও ছিলেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। শপথ গ্রহণ শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের অঙ্গীকার করে বলেন, আমেরিকা এখন সমৃদ্ধ ও সম্মানজনক অবস্থায় উঠে আসবে। মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করা হবে জানিয়ে ট্রাম্প বলেন, লাখ লাখ অপরাধী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের ফেরত পাঠাতে হবে। My message to Americans today is that it is time for us to once again act with courage, vigor, and the vitality of history's greatest civilization. So as we liberate our nation, we will lead it to new heights of victory and success. আগের সরকারের নতজানু নীতি থেকে বের হওয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে আবারও ধনী রাষ্ট্রে পরিণত করা হবে। A short time from now we are going to be changing the name of the Gulf of Mexico to the Gulf of America, and we will restore the name of a great president. ডোনাল্ড ট্রাম্পের আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিপাবলিকান নেতা জেডি ভান্স। America will reclaim its rightful place as the greatest, most powerful, most respected nation on earth, inspiring the awe and admiration of the entire world. এরপর মোটর শোভাযাত্রা নিয়ে হোয়াইট হাউসে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাইনুল ইসলাম, চ্যানেল আই, যুক্তরাষ্ট্র।
জুলাই ঘোষণার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম দিকে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দে অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনকে তিনি একথা জানান। পরবর্তী সাধারণ নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে জ্যাকবসন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানায় তার দেশ। ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা এবং চার্জ দে অ্যাফেয়ার্স প্রতিবেশীদের সঙ্গে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানে অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা জ্যাকবসনকে জানান, সব প্রতিবেশীর সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় বাংলাদেশ। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক বদলে যাচ্ছে। 3 বাহিনীর জন্য নতুন 3টি রং নির্ধারণ করা হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সীমান্তে নিরাপত্তা জোরদারের বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নতুন সরকার গঠনের পর পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে জানানো হয়, এখন থেকে পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই আর আনসারের পোশাক হবে সোনালী গম রঙের। এই 3 বাহিনীর পোশাক পর্যায়ক্রমে পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হবে। জনবান্ধব পুলিশ করতে মানসিকতা পরিবর্তনের সাথে দুর্নীতিও কমাতে হবে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাকের সাথে সাথে সবকিছু মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্তে নিরাপত্তা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই বা কেন টিয়ার শেল মারে নাই বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। বর্তমানে বাংলাদেশে অবৈধভাবে 33,648 জন বিদেশি অবস্থান করছেন। 31শে জানুয়ারির পর অবৈধ নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর পরেও কেউ অবস্থান করলে কর্মরত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্রীয় কাঠামো মেরামত করতে হবে। গুলশানে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজের সদস্যপদ নবায়ন করে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সবাই যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়েছে সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে দলকে পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো নির্মাণে 31 দফা বাস্তবায়ন করতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ হাতে ফরম পূরণ করে চাঁদা দিয়ে সদস্যপদ নবায়ন করেন তিনি। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, ঝড়ের পর এবার রাষ্ট্র আর দলকে পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে, প্রত্যেকটা সেক্টরকে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা এই ঝড়ে আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, রাজনৈতিকভাবে অনেকজনকে হারিয়েছি, প্রাকৃতিকগত কারণ ভাবে অনেকজন বিভিন্ন কারণে হয়তো সরে গিয়েছে রাজনীতি থেকে। আমরা সেই জন্য দলকে আবার পুনর্গঠিত করব। যেই মানুষগুলো এত ঝড়ের পরেও দলটিকে ধরে রেখেছে, যেই মানুষগুলোর কারণে আজ আমরা আমাদের অবস্থান থেকে আমাদের কথাগুলো বলতে পারছি, সেই মানুষগুলোকে আবার আমরা একত্রিত করতে চাই। নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন তারেক রহমান। এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। কাজেই আমাদেরকে যদি পুনর্গঠিত করতে হয়, আমাদের সেই রকম মানুষ দরকার, সেই রকম মানুষগুলোকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমরা আমাদের দলের হাজারো লক্ষ নেতাকর্মীকে নিয়ে আমরা স্বৈরাচার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আজ আমরা আবার
দলকে পুনর্গঠিত করার জন্য। কারণ এই দলকে পুনর্গঠিত, যত শক্তিশালী পুনর্গঠিত ঐক্যবদ্ধ আমরা করতে পারবো, আমরা আগামী দিনে আমাদের 31 দফার মাধ্যমে রাষ্ট্রকে তত দ্রুত আমরা মেরামত করতে পারবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দলের মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও সদস্যপদ নবায়ন করেন। আমি মনে করি আমাদের রাজনৈতিক নেতা যারা আমরা নেতৃত্ব করছি, আমি জানি না আমাদের চেয়ারম্যান সাহেব এই বিষয়ে উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যতগুলো ভালো কাজ হয়েছে তিনি উদ্যোগ নিয়েছেন। আমার মনে হয় কাজটা তাকে উদ্যোগ নিতে হবে, এখন কম্পালসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটা খুব জরুরি করতে হবে। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পাওয়া যাবে সদস্যপদ নবায়নের ফর্ম। প্রতিটি জেলা ও থানা পর্যায়ে চলবে এই সদস্য নবায়ন কর্মসূচি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে বিপিএল আপডেট। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। বিপিএল এর 28তম ম্যাচে দুর্বার রাজশাহীকে 111 রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের পঞ্চম জয় তুলে নিল চিটাগং কিংস। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টসের আগে ব্যাট করে 8 উইকেটে 191 রান তুলে হোস্টরা। 41 বলে সর্বোচ্চ 56 রান করে নাইম ইসলাম, 45 রান করে রান আউট হন গ্রাহাম ক্লার্ক। রাজশাহীর তাসকিন ও মোহর শেখ নেন 2টি করে উইকেট। জবাব দিতে নেমে 40 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বিপদে পড়ে দুর্বার রাজশাহী। কিংদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত 80 রানে গুটিয়ে গিয়ে বড় পরাজয়ে হজম করে রাজশাহী। নাইম ও শরীফুল নেন 2টি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন নাইম ইসলাম। 8ম ম্যাচ খেলে 5ম জয়ে 10 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চিটাগং কিংস। বিপিএল এর এবারের আসরে দ্বিতীয় ম্যাচ জিতেছে ঢাকা ক্যাপিটালস। প্লে অফের লড়াই থেকে প্রায় ছিটকে পড়া ঢাকা দারুণ উপভোগ্য ম্যাচে 6 রানে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে প্রথম লেগে হারের প্রতিশোধ নিয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লিটন কুমার দাসের হাফ সেঞ্চুরিতে ঢাকা 20 ওভারে করে 6 উইকেটে 196 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গড়া বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পর সেঞ্চুরি হাঁকানো লিটন এই ম্যাচেও 48 বলে খেলেছেন 70 রানের ইনিংস। পেরেরার সঙ্গে তিনি গড়েন 85 রানের পার্টনারশিপ। অধিনায়ক থিসারা পেরেরা করেছেন 17 বলে 37 রান। জবাবে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 190 রানের বেশি করতে পারেনি সিলেট। শেষ ওভারে জেতার জন্য স্ট্রাইকার্সের প্রয়োজন ছিল 23 রান। মোস্তাফিজের করা ওভারের প্রথম 2 বলে আফগান ব্যাটার সামিউল্লাহ শিনওয়ারি 10 রান নিলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। বিপিএল এ নিজ দলের ক্রিকেটার ডাভিদ মালানের সঙ্গে তাকে ঘিরে বিতর্কিত ও অতিরঞ্জিত খবরে চটেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। ইংলিশ ব্যাটার মালানো জানিয়েছেন তামিমের সঙ্গে তার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন আদিল আহমেদ শান। চলতি বিপিএল সিজন 11-এ বিতর্ক পিছু ছাড়ছে না ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের। মাঠে নানা ঘটনার সাথে তার জড়িয়ে পড়া গণমাধ্যমে প্রকাশিত নানা সংবাদকে অতিরঞ্জিত বলে মনে করেন বাংলাদেশের এই ব্যাটিং লেজেন্ড। চিটাগং কিংসের বিপক্ষে রোববারের ম্যাচে ইংলিশ ক্রিকেটার ও টিমমেট ডাভিড মালানের সঙ্গে তার রান আউট পরবর্তী ঘটনা গণমাধ্যমে ঠিকভাবে আসেনি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ফরচুন বরিশালের কাপ্তান। তামিমের সঙ্গে বদানুবাদের কথা অস্বীকার করে ইংলিশ ব্যাটার জানালেন তামিমের মুখোমুখি হতে নয়, প্রতিপক্ষের ফিল্ডারের কথার জবাব দিতেই এগিয়েছিলেন তিনি। I held my hand up and said sorry. Tamim turned around and walked away. And then I had a go at one of the other players who'd had a go at me, and then the next thing I know I'm standing in front of you guys doing a press conference. But me and Tamim have never had an issue and never said a word in anger to each other. The media likes to make a story, and I guess whenever Tamim is involved, it always gets more headlines, and people like to throw him under the bus. But no, me and Tamim have never had an argument in our life. অধিনায়ক তামিমের প্রশংসা করেছেন এই ইংলিশ ক্রিকেটার। Yeah, maybe. You know, he's one of the biggest names in Bangladesh sport, and you know he's been a hero to the country. So I guess anything that involves him will create a headline, and that's what newspapers and media want. They want clicks and headlines and people to read the news and create scandals. But no, once again, অধিনায়ক হিসেবে তামিমের নেতৃত্ব শুধু মাঠে নয়, মাঠের বাইরেও উপভোগ করেন বলে জানিয়েছেন মালান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। বিরতির পর আরো যা থাকছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি
দক্ষিণ এশিয়ার মধ্যে দ্রুততম সময়ে বাংলাদেশ হজের প্রস্তুতি গ্রহণ করায় প্রশংসা করেছে সৌদি সরকার। 1 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যবাধকতা থাকলেও আগামী 10 ফেব্রুয়ারি থেকে তা কার্যকর করার ঘোষণা দিয়েছে দেশটি। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। এবছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 5100 জন সহ 70টি ট্রাভেল এজেন্সির মাধ্যমে মোট 87,100 হজযাত্রী হজ পালন করবেন। বাংলাদেশের যাত্রীরা উন্নত হজ ব্যবস্থাপনা পাবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আমরা একটা টিম স্পিরিট নিয়ে 2025 সালের জুন মাসে অনুষ্ঠেয় এই হজকে এটা অর্থবহ কার্যকর করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালাচ্ছি। সৌদি আরব ভ্রমণে আফ্রিকা মহাদেশের জন্য 5 ধরনের টিকা বাধ্যতামূলক করা হলেও বাংলাদেশি উমরা ও ভিজিট বিষয় আগত ভ্রমণকারীদের শুধুমাত্র মেনিনজাইটিস টিকা দিতে হবে। বাংলাদেশি হজ যাত্রীদের আন্তর্জাতিক মানের সেবা প্রদানে প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি মুআল্লেম। ونحاول هذه السنة إن شاء الله نخدم أكثر من 10,000 إن شاء الله في خدمة حجاج بنغلاديش متطلعين لخدمة أفضل مما كانوا فيه في السابق। 10 ফেব্রুয়ারি থেকে সৌদি আরবে উমরা এবং ভিজিট বিষয়ে ভ্রমণকারীদের জন্য মেনিনজাইটিস টিকার যে বাধ্যবাধকতা করা হয়েছে এটা শুধু সৌদি আরবের নতুন ভ্রমণকারীদের জন্য। তবে যেসব প্রবাসীরা সৌদি আরবে থাকেন, ছুটিতে গিয়েছেন বা যাবেন, তাদের জন্য এই টিকার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন এয়ারলাইন্সের সাথে সংশ্লিষ্টরা। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবার রয়েছে কৃষি সংবাদ। রংপুর চিনিকল বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে গাইবান্ধায় আখ চাষিরা বিকল্প ব্যবস্থা হিসেবে আখের গুড় তৈরি করছেন। আখের গুড়ের চাহিদা ও বাজার দর ভালো পাওয়ায় লাভবান হচ্ছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলের আখ চাষিরা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নদীর তীরবর্তী এবং চরাঞ্চলের বন্যার কারণে অন্যান্য ফসল চাষ করা ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতি বছর আখের চাষ করছেন কৃষক। রংপুরের চিনিকল জোন এলাকায় এবার প্রায় 557 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। আমরা আগে সুগার মিল যখন চালু আসছিল তখন আমরা সুগার মিলে কুশের দিছি, তা সুগার মিল উঠে যাওয়াতে এখন আমরা কুশের মারাই করিয়ে যাই হোক আমরা এখন মনে করেন নিজের জীবন রক্ষা করছি। যেগুলো জমিতে হচ্ছে ইরি ধান হয় না বা অন্য ফসল হয় না সেগুলোতে আমরা হচ্ছে কুশের চাষ করি। আর বন্যার কারণে 1 নম্বর কুশের চাষ করি। এমন হয় না বন্যা আসলে ধান খেয়ে যায়, মানে লস হয় না, একটু লাভই হয়। গুড় উৎপাদনকারী চাষিরা জানান এবার 1 মন গুড় 2100 টাকা থেকে 2300 টাকা মন দরে বিক্রি হচ্ছে। 1 বিঘা জমিতে মনে করো যে বলে 30-35 টাকা করে ওয়াশ হচ্ছে। লাভবান যাচ্ছে কিছু, আর সুগার মিল চাইলে থাকতে তা ভালো হতো, খুব ভালো, মানে পরিশ্রমটা কম হতো। গুড় তৈরির স্থানে গিয়ে গুড় কিনে নিয়ে যাচ্ছে পাইকাররা। হাটে বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন মিশালি জিনিস পাওয়া যায়, ভেজালি জিনিস পাওয়া যায়। আর গ্রামে যখন আমরা গুড় কিনতে আসি তখন আমরা ভালো জিনিস পাই, পরিষ্কার জিনিস পাওয়া যায়। স্থানীয় কৃষি বিভাগ গুড় তৈরির ক্ষেত্রে বিষাক্ত দ্রব্য মেশানো বন্ধ ও গুণগত মান নিশ্চিতের কারণে পরামর্শ দিচ্ছেন। তারা যখন আখ চাষ করতেছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদের আখের রোগবালাই সম্পর্কে এবং চাষাবাদ সম্পর্কে একটা মানে ধারণা দিচ্ছে যে আপনারা এইভাবে করেন তাহলে আপনাদের খরচ কম হবে এবং উৎপাদন বেশি হবে। দীর্ঘদিন বন্ধ থাকার রংপুর চিনিকল সরকার পুনরায় চালু করে এই এলাকার আখ চাষিদের আখের বাজারজাতকরণে বহুমুখী সুবিধা তৈরি করবে, এমনটাই দাবি এখানকার আখ চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। দেশজুড়ে জেঁকে বসেছে শীত, হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঠান্ডায় নাজেহাল নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় বরিশালে অসহায় মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। তীব্র শীতে উষ্ণ উপহারে খুশি শীতার্তরা। বরিশাল থেকে সাইদ পান্থর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাঘের শুরুতে তীব্র শীতে নাজেহাল বরিশালের জনজীবন। শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন পার করছেন খেটে খাওয়া মানুষ। প্রতি বছরের মতো এবারও অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে উষ্ণতার বার্তা নিয়ে হাজির
প্রকৃতি ও জীবন ক্লাব। জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দেওয়া হয় শীত নিবারণের কম্বল। এমন উদ্যোগে স্বস্তি জানিয়েছেন সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষ। আমি কম্বল পেয়েছি, খুব খুশি হয়েছি। সরকারের পাশাপাশি অন্য আমাদের জন্য একটু খেয়াল দেওয়া উচিত। অনেক উপকার হয়েছে আমাকে, পাইছি, খুব ভালো হয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ক্লাবকে সাধুবাদ জানান বিশিষ্টজনরা। ভবিষ্যতেও আপনাদের মতো আরো অন্যান্য সংগঠন যারা আছে, গরিব মানুষের জন্য যারা কাজ করতে চায়, তারা জেলা প্রশাসনে আসলে আমরা একসাথেই এই শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো। আর্ত মানবতার সেবায় মহতী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলছেন আয়োজকরা। আমরা বিশ্বাস করি যে সকল মানুষ মানুষের জন্য এগিয়ে আসবে, মানবতার জন্য আমরা কাজ করি, প্রকৃতির জন্য আমরা কাজ করি। প্রান্তিক মানুষের উপকারের জন্য, সমাজ রাষ্ট্রের জন্য এবং প্রকৃতি ও জীবনের জন্য আমাদের কাজ করা উচিত, আমাদের জন্য, সমাজের জন্য, ব্যক্তির জন্য। সামাজিক দায়বদ্ধতা থেকে প্রকৃতি ও জীবন ক্লাবের মতো স্বেচ্ছাসেবী সংগঠন ও বিত্তবানরাও অসহায় মানুষের পাশে দাঁড়াবে প্রত্যাশা সবার। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। যুক্তরাষ্ট্রের সোনালী যুগ শুরু হয়েছে, দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই বললেন প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। জুলাই ঘোষণা নিয়ে দলগুলো ফেব্রুয়ারিতেই ঐক্যমত্যে পৌঁছাবে বলে প্রধান উপদেষ্টার আশা। যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত চার্চ ডে অ্যাফেয়ার্সের সাক্ষাৎ। পুলিশ, র্যাব, আনসার বাহিনীর পোশাকের রং পরিবর্তন, সীমান্তে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি। দল পুনর্গঠন করে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের তাগিদ, অনলাইনে যুক্ত হয়ে বিএনপিতে নিজের সদস্যপদ নবায়ন। এবং বিপিএলে দুর্বার রাজশাহীকে 111 রানের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় স্থানে চিটাগং কিংস, সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারালো ঢাকা ক্যাপিটালস। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।